একজন আত্মবিশ্বাসী সংসারী নারী শুধু সংসার সামলায় না, নিজের ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং সিদ্ধান্তের উপর আস্থা রাখেন। আত্মবিশ্বাসী হওয়া মানে সবকিছু জানা বা সবসময় ঠিক হওয়া নয়, বরং নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন থেকে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রকৃত আত্মবিশ্বাস। একজন আত্মবিশ্বাসী সংসারী নারী পরিবারের শক্তি হওয়ার জন্য প্রথমে নিজেকে শক্ত করে গড়ে তুলতে হয়। একজন নারীর সংসার সামলানো হচ্ছে তার দায়িত্ব, কিন্তু নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখা হচ্ছে তার সবচেয়ে বড় শক্তি। একজন আত্মবিশ্বাসী নারী জানেন ত্যাগ মহৎ, কিন্তু আত্মসম্মান তার চেয়েও মূল্যবান। আমি হয়তো নিখুঁত নই, কিন্তু আমি যথেষ্ট, আর এই বিশ্বাসই আমার আত্মবিশ্বাস। একজন নারীর সবচেয়ে সুন্দর গহনা হলো তার আত্মসম্মান, আর সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস। যে নারী নিজের মূল্য জানে তাকে অবহেলা করা যায়, কিন্তু ছোট করা যায় না। আমরা সংসার গড়ি ভালোবাসা দিয়ে, আর নিজেকে গড়ি আত্মবিশ্বাস দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি কুমিল্লা থেকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে বেশ লম্বা একটা ব্রেক নিয়ে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। ঈদ করতে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। আমরা সবসময় গ্রামের বাড়িতে ঈদ করি। কুরবানি ঈদের আগে আমরা আমাদের নতুন বাড়িতে উঠেছি। নতুন বাড়িতে আমার শাশুড়ির সংসারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, তার সঙ্গে ঈদেরও কিছুটা ক্লিপস আছে। সবকিছু মিলিয়ে শ্বশুর বাড়ির একটা সুন্দর ব্লগ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। যদিও ঈদের অনেক দিন পার হয়ে গেছে, তারপরও আপনারা আমার ব্লগে আজকে ঈদের কিছুটা আমেজ হয়তো দেখতে পারবেন, ফিল করতে পারবেন। অন্যান্য ঈদে গ্রামের বাড়িতে যখন ঈদ করতে যেতাম, তখন চাঁদ রাতে বা ঈদের দিন সকাল হতো যেতে যেতে ওর বাবার ব্যবসায়িক খাতিরে। তো এবার বাচ্চাদের যখন ঈদের ছুটি দিয়ে দিয়েছে স্কুল থেকে, তার 2 দিন পরেই চলে গিয়েছিলাম। তাড়াতাড়ি যাবার কারণ আমরা কুরবানির ঈদের আগেই নতুন বাড়িতে উঠবো। তো নতুন বাড়িতে উঠতে গেলে তো অনেক কাজ থাকে, আর কিছু কাজ ওর বাবা রেখে দিয়েছিল যেগুলো উনি যাওয়ার পর সেরেছে। তো আমরা ফাইনালি নতুন বাড়িতে উঠতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা যখনই গ্রামের বাড়িতে গিয়েছি তখন থেকে কাজ শুরু হয়েছে। আসার আগ পর্যন্ত আমরা দুজন কাজের উপরেই ছিলাম। নতুন একটা বাড়ি হলে যে কত পরিমাণের কাজ থাকে, আসলে এত পরিমাণের ব্যস্ত ছিলাম, কারোর সঙ্গে ফোনে ভালো মতো কথাও বলতে পারিনি। ঈদের দিনও কারোর সঙ্গে কথা হয়নি আমার। সত্যি বলতে এই বাড়িটা আমার শখের একটা বাড়ি, আমার স্বপ্নের একটা বাড়ি। এই বাড়িটা নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক সাজানো গোছানোর প্ল্যান আছে। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেয়, আমার যদি সেই তৌফিক হয়, আমি অবশ্যই আমার এই স্বপ্নের বাড়িটা আমার মতো করে সাজাবো, গোছাবো। আমরা মানুষ বাঁচি স্বপ্নে, আমরা মানুষ বাঁচি আশায়। তো আশা থাকলে ইনশাল্লাহ স্বপ্ন আমার সত্যি হবেই হবে ইনশাল্লাহ, শুধু সময় আর ধৈর্যের ব্যাপার। তো আমাদের আগের বাসায় যা যা ছিল আমরা সেই জিনিসগুলো নিয়ে নতুন বাড়িতে উঠে গিয়েছি। এই বাড়িতে নতুন করে কোনো ফার্নিচার এখন পর্যন্ত করা হয়নি, শুধু 2টা বেডরুমের জন্য 2টা খাট বানানো হয়েছে। একটা আমাদের বেডরুমে, আর একটা আমার শ্বশুর শাশুড়ির বেডরুমে। আর বাসা থেকে আমি কিছু গাছ নিয়ে গিয়েছি, আমার সবচেয়ে বেশি পছন্দের 2টা গাছ। এই বনসাই 2টা আমি গ্রামে নিয়ে গিয়েছি, এগুলো এখন থেকে গ্রামেই থাকবে। ঢাকার বাসার কিছু কিছু জিনিস আমি গ্রামে নিয়ে এসেছি সৌন্দর্যের জন্য। বাড়িটা এখন পর্যন্ত পুরোটা কমপ্লিট হয়নি, যেহেতু এটা আমাদের ডুপ্লেক্স বাড়ি। দোতলাটা আর নিচতলা রান্নাঘরটা কমপ্লিট করা হয়েছে। রান্নাঘরের অনেক কাজই বাকি, দোতলাটা কমপ্লিট করা হয়েছে। নিচতলার কাজ আপাতত বন্ধ থাকবে, নিচতলায় কোনো রকম কাজে এখনো ধরা হয়নি, সেই জন্য কিন্তু ডাইনিং টেবিলটা নিচে রাখতে পারিনি। আমরা উপরে নিয়ে এসেছি, খাওয়া দাওয়া উপরে হবে মেহমান আসলে, আর বাসার সবাই রান্নাঘরেই খাওয়া দাওয়া করবে, কারণ রান্নাঘর অনেক বড় করা
করা হয়েছে। আমাদের নতুন বাড়িতে তেমন কোনো ফার্নিচার নেই, সেই জন্য ঘর গুছাতেও টাইম লাগে না। খুবই অল্প সময়ে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে দিব। তার আগে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। এই বারান্দাটা বড় রাখার কারণ হচ্ছে বাড়ির ডিজাইন, তার সঙ্গে কিছু কারণ আছে। সেগুলো হচ্ছে বৃষ্টির দিনে যেন সবাই মিলে বারান্দাতে ভিজতে পারি, বৃষ্টি বিলাস করতে পারি। আর যখন সবাই একসাথে হব, যখন ফুল ফ্যামিলির মানুষ আমরা একসাথে হব, তখন বারান্দায় বসে গল্পগুজব করব। দোতলার ফ্লোরটা আমাদের অনেক বড়, বারান্দাটাও বিশাল বড়, দুইটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি আছে। এগুলো পরিষ্কার রাখা, এগুলো ঝাড়ু দিতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত, ব্যাক পেন করতো আমার। তো এগুলো ঝাড়ু দেওয়ার পর আমার আর মোছার মতো কোনো শক্তি ছিল না। একদিনও আমি রুম মুছতে পারিনি, শুধুমাত্র ঘরগুলো ঝাড়ু দিয়েছি, একটু পরিষ্কার রেখেছি, যেন মুছতে না হয় তেমন করেই আর কি রেখেছিলাম। আমরা তো মাঝে মাঝে গ্রামের বাড়িতে যাব, সব সময় তো আর আমাদের থাকা হবে না। তো এটা কিন্তু আমার শাশুড়ির সংসার, শাশুড়ির সংসার নিজের হাতে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। এই যে চলে আসছি ঢাকায়, এখন অনেক বেশি খারাপ লাগে ভিডিওতে যে বাসাটা দেখছি, আমার নিজের কাছেই খারাপ লাগে। বাসাটা রেখে আসতে আমার অনেক মায়া লাগে। তো কিছু করার নেই, জীবনের চলার খাতিরে, জীবিকার তাগিদে আমাদের অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়। আজকে আমার এই ভিন্ন রকমের ব্লগটি আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে থাকেন, প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। অনেকদিন ভিডিও দেইনি, সেই জন্য কিন্তু আইডির অবস্থাও খারাপ হয়ে যাবে। জানা সত্ত্বেও আসলে করার কিছু থাকে না, সব কিছু তো একা মেনটেন করা যায় না, কিছু না কিছু একটা দিক ছাড় দিতে হয়। তো যেহেতু অনেকদিন পর আবার ভিডিও দিয়েছি, তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর যারা নতুন হয়ে আজকে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আমার ভাসুর হচ্ছে তার ফ্যামিলি নিয়ে দেশের বাহিরেতে থাকে, তো দেশের বাড়িতে দেখা যায় আমাদেরই যাওয়া হয় কয়দিন পর পর। আর এই বেডরুমটাও আপাতত আমাদেরই হচ্ছে। আর যখন আমার ননদরা আসবে তখন থাকবে, আরো বেডরুম আছে, এটাও আছে, যখন যার সুবিধা হয় সেই বেডরুমে থাকবে আর কি। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বেডরুম। তো নতুন বাড়িতে ওঠার পর তেমন কোনো ফার্নিচার করা হয়নি, আস্তে আস্তে আমাদের সব হবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে বড় একটা ড্রয়িং রুম, আগের যেই সোফা ছিল সেগুলোই সাজিয়েছি। আর ঢাকার বাসা থেকে আমার বেডরুমের বড় টিভিটাও নিয়ে এসেছি। আমরা নতুন বাড়িতে ওঠার আগেই আমাদের রেলিং এর কাজটা শেষ হয়ে যেত। তারা কয়েকদিন যাবত ফোন ধরেনি, মিস্ত্রিরা ফোন ব্যাকও করেনি, তাদের জন্য রেলিংটা এখন পর্যন্ত হয়নি। এমন পর্যায়ে তারা না করেছে ঈদের 2 দিন আগে, আর তখন অন্য কোনো মিস্ত্রি পাওয়াও যাচ্ছিল না। আপাতত চলার জন্য কোনো রকম একটা ব্যবস্থা করা হয়েছে। দেখতে খারাপ লাগলেও এই জিনিসটা না করলে অনেক বেশি ভয়ে থাকতে হতো। বারান্দাতে দাঁড়ালে পুরোটা গ্রামের একটা সুন্দর ভিউ দেখা যায়, সবুজের সমারোহ। আর বারান্দায় দাঁড়ালে আমাদের বাড়ির এই সামনের ডিজাইনটা চোখে পড়ে, অনেক সুন্দর লাগে। সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো থাইয়ের অনেকটা কাজই বাকি রয়েছে, এগুলো ঈদের পর মিস্ত্রি এসে সারছে আর কি। এটা ছিল আমাদের কুরবানির পশু, আল্লাহর নামে আমরা এই পশুকে কুরবানি করেছিলাম। কবুল করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুন। কুরবানির মাংস রান্না করার জন্য আম্মা গরম মশলা রেডি করছে। বড় মশলাগুলো আলাদা আর ছোটগুলো আলাদা করে ভেজে গালসিয়ার মধ্যে একটু গুঁড়া করে নেয়। তারপর হচ্ছে একজন ভাবি আছে, উনি হচ্ছে মশলাগুলো বেটে দিয়ে যায়। প্রতি বছরই আম্মা হচ্ছে এভাবে প্রসেস করে মশলা বাটায়। আর এই প্রথমে আমার যা আর মেয়েদেরকে ছাড়া আমাদের প্রথম কুরবানির ঈদ, এবারের ঈদটা আমাদের সবার অনেক বেশি খারাপ লেগেছে ওদের জন্য।
যদিও আসলে কিছু করার ছিল না, জীবনের চলার পথে অনেক জিনিস আমাদের ত্যাগ দিতে হয়, বুকে পাথর বেঁধে আমাদের চলতে হয়। তো আমাদের কুরবানির পশু জবাই করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করুক, আমিন। তো আমরা সবসময় এখানেই মাংস কাটাকাটি করি। আর আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে, বাড়ির মেয়ে বা বাড়ির বউরা সবাই মিলে আর কি মাংস কাটে। এই নিয়মটা আবার আমার বাবার বাড়িতে নেই, যার যার ইচ্ছা। তো তাদের এখানে আর কি বসে কাটতে হয়। অন্যান্য বার আমরা দুই যা মিলেমিশে একসঙ্গে কাজ করতাম, সেই কাজগুলো শরীরে লাগতো না, অনেক বেশি ভালো লাগা আনন্দ নিয়ে কাজগুলো করতাম। আর এবার আমার যাকে ছাড়া ঈদ কাটাচ্ছি, ঈদের কাজগুলো করেছি, অনেক বেশি মন খারাপ হয়েছে তাদের জন্য, আসলে কাজের জন্য না, তাদের জন্য অনেক খারাপ লেগেছে। তো এবার মাংস বেশি একটা কাটিনি, অন্যান্য কাজে লেগে পড়েছিলাম। আর অন্যবার তো আমরা পুকুর থেকে মাংস ধুয়ে নিয়ে আসতাম, এবার আমি একা, সেই জন্য আমি বাড়িতেই মাংসগুলো ধুয়ে দিয়েছি আম্মাকে। আম্মা রান্নাটা বসিয়ে দিচ্ছে। ঈদের মাংস আম্মা বেশিরভাগই ঈদের দিনই রান্না করে ফেলে বড় পাতিলে। ঈদের দিনের মতো টেস্ট আর কখনোই হয় না। আম্মা সব সময় মশলা কষিয়ে তারপর মাংস রান্না করে, উনি মেরিনেট করে মাংস রান্না করেন। কুরবানি ঈদের দিন আমাদের বউ শাশুড়ির এত পরিমাণের কাজের চাপ বেড়ে গিয়েছিল, আমরা যে একটা মিনিট বসে রেস্ট করব সেই সময়টাও পাওয়া যায়নি। আম্মা মশলা কষাতে দিয়ে অন্যান্য কাজ করছে, আমিও অন্যান্য কাজ করছিলাম, একটা মিনিটের জন্য আমরা কেউ বসতে পারিনি। আমাদের এই সব রান্না বাড়া গোছানো গাছানোর কাজ শেষ করতে করতে রাত 10টা বেজেছে। 10টার পর আমরা গোসল পানি করে ঘুমিয়েছি, এত পরিমাণের কাজের প্রেসার হয় সেদিন। তো যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো পাতিলে দিয়ে দিয়েছি। আর এত বড় পাতিল কিন্তু একা নাড়া সম্ভব না, সেই জন্য আমরা দুইজন মিলেই কাজটা করছিলাম। ঢাকা থেকে যাবার সময় প্ল্যান করেছিলাম ঈদের দিন নতুন ড্রেস পরে আপনাদের সঙ্গে ঈদের দিনের ফুল একটা ভিডিও শেয়ার করব। আসলে বাড়িতে যাওয়ার পর সেই ইচ্ছেটা আর হয়নি, কারণ ঈদের দিন এত পরিমাণের কাজ থাকে, নতুন জামা পরে এত কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। আম্মা বারবার বলছিল নতুন জামা পরার জন্য, আসলে মন মানসিকতাও ভালো ছিল না, সেই জন্য আর তেমন করে কিছুই হয়নি। তো আমি ভুঁড়ি পরিষ্কার করছি। আমাদের ভুঁড়িটা সবসময় চুন দিয়ে পরিষ্কার করা হয় শ্বশুর বাড়িতে, আর বাবার বাড়িতে গরম পানি দিয়ে করে। আমার তেমন করে বাসায় কখনো ভুঁড়ি নেওয়া হয়নি, সেই জন্য আমি পরিষ্কারও করিনি। তো আমি ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি, আর আম্মা এদিক দিয়ে ঝুরা মাংস করবে, ঝুরা মাংসগুলো সিদ্ধ করে নিচ্ছে। আর মাংসটাও আমাদের রান্না হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। কুরবানির রান্না কিন্তু হতে সময় লাগে না, মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংস খাওয়ার জন্য বাচ্চারা সবাই অপেক্ষা করছে। রান্নার পর আম্মা প্রথম মাংসটা বেড়ে নিচ্ছে। তো এখন বাচ্চারা সবাই মিলে খাওয়া দাওয়া করবে। আমার মনে হয় শহরের তুলনায় গ্রামের বাড়িতে ঈদের দিনের কাজের চাপ অনেক বেশি থাকে, অনেক কাজ যেন শেষই করতে পারি না, একটার পর একটা কাজ দাঁড়িয়ে থাকে। তো আমি এগুলো ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে, এখন রোদ্রে দিয়ে দিচ্ছি, এগুলো শুকিয়ে গেলে জায়গা মতো রেখে দিব। একটার পর একটা নন স্টপ কাজ করেই যাচ্ছি। এই কাজগুলো সেরে তারপর ভুঁড়িগুলো কাটতে হবে, আম্মা ভুঁড়িগুলো সিদ্ধ করে দিচ্ছে। ঈদের দিনই যত কাজ থাকে সব শেষ করে রাখি, কারণ পরের দিন আর উঠতে পারি না বিছানা থেকে, এত পরিমাণে শরীর ব্যথা হয়। সেই জন্য আমরা সবসময় ঈদের দিনের কাজ ঈদের দিনই শেষ করে ফেলি। ভুঁড়িগুলো কেটে পুকুর থেকে ধুয়ে এনে তারপর আম্মা এগুলোকে ভেজে রাখবে, ভেজে ফ্রিজে ফ্রোজেন করবে আর কি। গ্রামের বউদের কুরবানি ঈদের দিন কতটা প্যারার মধ্যে থাকতে হয়, কতটা কাজের প্রেসার থাকে, হয়তো কিছুটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।